ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা পাওয়ার প্ল্যান্টের বিশাল কন্ট্রোল রুম। চারিদিকে শত শত মনিটরের নীল আলো আর টারবাইনের একটানা গম্ভীর গর্জন। এই পাওয়ার প্ল্যান্টটি ভারতের মাটিতে হলেও এর একমাত্র উদ্দেশ্য হল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা। কন্ট্রোল রুমের প্রধান ডেস্কে বসে থাকা চিফ ইঞ্জিনিয়ারের কাছে হঠাৎ একটি লাল সিগন্যাল এলো। সিগন্যালটি কোনো কারিগরি ত্রুটি নয়, এটি এসেছে সরাসরি দিল্লির সাউথ ব্লক হয়ে আদানির কর্পোরেট হেডকোয়ার্টার থেকে। নির্দেশটি খুব পরিষ্কার, সাপ্লাই কমাও, গ্রিডে চাপ বাড়াও। ইঞ্জিনিয়ার কোনো প্রশ্ন করলেন না, তিনি ধীরে ধীরে তার কনসোলের একটি সুইচ ঘুরিয়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই হাজার মাইল দূরে ঢাকার বুকে নেমে এলো এক ভুতুরে শ্বাসরুদ্ধকর অন্ধকার। শুধু বিদ্যুৎ নয়, পেট্রোল পাম্পগুলোতেও ঝুলিয়ে দেওয়া হলো তেল নেই লেখা সাইনবোর্ড। আপনি হয়তো ভাবছেন বিশ্ববাজারে দাম বেড়েছে বা ডলার সংকটের কারণে দেশে এই লোডশেডিং আর জ্বালানি তেলের হাহাকার। কিন্তু না, এই অন্ধকার কোনো প্রাকৃতিক বা অর্থনৈতিক সংকট নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রকে ভাতে পানিতে মারার জন্য পরাশক্তির এক অদৃশ্য চাবুক। 5ই আগস্টের পর ঢাকার ক্ষমতার মসনদ যখন দিল্লির ইশারায় নাচতে অস্বীকৃতি জানালো, তখন ভারত তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি প্রয়োগ করলো, জ্বালানি সন্ত্রাস। কিভাবে আদানি মোদির কর্পোরেট নেক্সাস আজ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, কেন এই কৃত্রিম সংকট তৈরি করে ঢাকাকে বাধ্য করার চেষ্টা চলছে। এই জ্বালানি সংকটের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একটি ওপেন সিক্রেট বা প্রকাশ্য গোপনীয়তার দিকে। নরেন্দ্র মোদী এবং গৌতম আদানির সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিতে এটি এখন আর কোনো গোপন বিষয় নয় যে মোদীর পররাষ্ট্রনীতির একটি বড় অংশই পরিচালিত হয় আদানি কর্পোরেট সাম্রাজ্য সম্প্রসারণের স্বার্থে। মোদী যখন কোনো দেশে সফরে যান, তখন আদানির জন্য কোনো না কোনো মেগা প্রজেক্টের চুক্তি ব্যাগে ভরে নিয়ে আসেন। এটি হলো ভারতের নতুন ধরনের হেজিমনি বা আধিপত্যবাদ, যা ট্যাঙ্ক বা গোলাবারুদ দিয়ে নয়, বরং কয়লা, বিদ্যুৎ আর তেলের পাইপলাইন দিয়ে একটি দেশকে পঙ্গু করে দেয়। গত 1.5 দশকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির অন্ধ সমর্থন পাওয়ার লোভে বাংলাদেশের জ্বালানি খাতকে আক্ষরিক অর্থেই ভারতের হাতে তুলে দিয়েছিলেন। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির যে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হয়েছে, সেটি আধুনিক কর্পোরেট সাম্রাজ্যবাদের এক ভয়ঙ্কর মাস্টারপিস। আদানির এই কেন্দ্রের জন্য কয়লা আসে অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া থেকে। সেই কয়লা খালাস হয় ভারতের বন্দরে, আর উৎপাদিত বিদ্যুৎ উচ্চ মূল্যে বিক্রি হয় বাংলাদেশে। এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো ক্যাপাসিটি চার্জ। চুক্তিটি এমনভাবে করা হয়েছে যে বাংলাদেশ যদি আদানির কাছ থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎও না নেয়, তবুও তাদেরকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া হিসেবে গুনতে হবে। বিশ্বের কোনো স্বাধীন আত্মমর্যাদাশীল রাষ্ট্র এমন আত্মঘাতী এবং অসম্মত চুক্তিতে সই করতে পারে না, কিন্তু শেখ হাসিনা করেছিলেন, কারণ এই চুক্তির আড়ালে আদতে কেনা হয়েছিল সাউথ ব্লকের রাজনৈতিক সমর্থন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই চুক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের আধুনিক সংস্করণের সাথে তুলনা করেছেন। আদানির মাধ্যমে ভারত মূলত একটি পাইপলাইন তৈরি করেছে, যা দিয়ে বাংলাদেশের রিজার্ভের ডলার সোজা চলে যাচ্ছে গুজরাটের কর্পোরেট ভল্টে। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার এবং 5ই আগস্টের চেতনার ধারক বাহকরা যখন দিল্লির চোখ রাঙানি কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানালো, তখন সাউথ ব্লক পড়ল মহাবিপাকে। দিল্লি বুঝতে পারল সামরিক হুমকি বা মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে এই নতুন বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। তখন তারা মোক্ষম চালটি দিল, তারা হাত দিল বাংলাদেশের সাপ্লাই চেইন বা জ্বালানি খাতে। দিল্লির এই কৌশলটি হলো কৃত্রিম শ্বাসরোধ। বকেয়া বিলের অজুহাত তুলে আদানি হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনলো। তারা এমন এক সময় গ্রিড বন্ধ করলো যখন বাংলাদেশের নতুন সরকার অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে। অন্যদিকে জ্বালানি তেলের বাজারেও সৃষ্টি করা হলো এক কৃত্রিম হাহাকার। দিল্লির নীতি নির্ধারকদের এই মাস্টার স্ট্রোকের পেছনের মনস্তত্ত্ব অত্যন্ত নিখুঁত এবং পৈশাচিক। তারা জানে একটি দেশের সাধারণ মানুষ যতই দেশপ্রেমিক হোক না কেন, টানা 8-10 ঘন্টা লোডশেডিং এবং পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়লে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কারখানার চাকা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বেতন পাবে না, বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হবে। ভারত চাইছে তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ যখন রাস্তায় নামবে, তখন তারা আর জুলাই স্পিরিট মনে রাখবে না, তারা বর্তমান সরকারের উপর ক্ষিপ্ত হয়ে উঠবে। আর ঠিক সেই দুর্বল মুহূর্তটিতে ঢাকা বাধ্য হয়ে দিল্লির শর্ত মেনে নিয়ে আপোষ করবে। এটি কোনো সাধারণ কূটনীতি নয়, একটি স্বাধীন রাষ্ট্রের অর্থনীতিকে গলা টিপে হত্যা করে তাকে রাজনৈতিকভাবে বশ্যতা স্বীকারে বাধ্য করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ভারত কেন এত মরিয়া হয়ে উঠল? কারণ তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং মূল্যবান রাজনৈতিক সম্পদ শেখ হাসিনাকে হারিয়েছে। যে ভারত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার
কেড়ে নিয়ে একটি মাফিয়া তন্ত্রকে 15 বছর টিকিয়ে রাখতে চেয়েছিল, সেই ভারত আজ পতিত স্বৈরাচারকে নিজেদের মাটিতে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ আজ খুব পরিষ্কারভাবে বুঝে গেছে যে ভারত আমাদের বন্ধু নয়। তারা আমাদের ভাইদের সীমান্তে পাখির মতো গুলি করে মারে, তারা আমাদের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেয়, আর এখন তারা আমাদের অন্ধকারে ডুবিয়ে রেখে বশ্যতা স্বীকার করাতে চাইছে। কিন্তু ভারত যে বিষয়টিকে আন্ডারএস্টিমেট করছে তা হলো জুলাই স্পিরিট। জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি সরকার পরিবর্তনের লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার এক চূড়ান্ত শপথ। যে তরুণেরা পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলেছিল আমাদের লাশ যেন স্বাধীন বাংলাদেশে দাফন করা হয়, তাদের সেই রক্তের শপথ এই জাতি এত সহজে ভুলে যাবে না। ভারত যতই জ্বালানি সংকট বা অন্ধকার চাপিয়ে দিক না কেন, এই স্পিরিটকে তারা কোনো গ্রিড বন্ধ করে মুছে ফেলতে পারবে না। এই চরম সংকটময় মুহূর্তে পুরো দেশের দৃষ্টি এখন একটিমাত্র জায়গায় নিবদ্ধ, ঢাকার ক্ষমতা মহল এবং রাজনৈতিক নেতৃত্ব। বিশেষ করে তারেক রহমানের মতো নেতারা আজ এক ঐতিহাসিক ক্রস রোড বা মোড়ে দাঁড়িয়ে আছেন। দিল্লির সাউথ ব্লক চাইছে এই জ্বালানি সংকটের জুজু দেখিয়ে ঢাকাকে একটি মানসিক চাপে ফেলতে, যাতে তারেক রহমান বা নতুন সরকার বাধ্য হয়ে দিল্লির সাথে পেছনের দরজায় আপোষ করেন। কিন্তু আপোষের এই পথটি যে কত ভয়ঙ্কর তা হয়তো দিল্লির চেয়ে ঢাকা বেশি ভালো করেই জানে। রাজপথের সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং 5ই আগস্টের বিপ্লবীরা আজ নীতি নির্ধারকদের একটি অত্যন্ত স্পষ্ট এবং চরম বার্তা দিচ্ছে, আমাদের সাথে বেইমানি করবেন না। যদি এই জ্বালানি সংকটের ভয়ে বা দিল্লির চাপের কাছে নতি স্বীকার করে কেউ ভারতের সাথে আপোষ করে, তবে সেটি হবে জুলাই স্পিরিটের চরম অপমান, সেটি হবে হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি। আর এই বেইমানির পরিণতি যে কি হতে পারে, পতিত স্বৈরাচার শেখ হাসিনাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই দেশের মানুষ যেমন মাথায় তুলে নাচতে জানে, তেমনি বিশ্বাসঘাতকদের চরম পতন ঘটাতেও তাদের হাত এক মুহূর্তের জন্য কাঁপে না। এই জ্বালানি সংকট আমাদের জন্য কেবল একটি দুর্ভোগ নয়, এটি একটি বিশাল শিক্ষাও বটে। গত 15 বছর ধরে আমাদের জ্বালানি খাতকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরনির্ভরশীল বা পরাশ্রয়ী করে রাখা হয়েছিল। নিজেদের গ্যাস কূপগুলো অলস ফেলে রেখে জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আক্ষরিক অর্থে পঙ্গু করে দিয়ে কেবল ভারত থেকে বিদ্যুৎ আর বিদেশ থেকে এলএনজি আনার যে আত্মঘাতী নীতি শেখ হাসিনা সরকার নিয়েছিল, আজ আমরা তার চরম মূল্য চোকাচ্ছি। অথচ বাংলাদেশের বুকের নিচে লুকিয়ে আছে বিশাল গ্যাসের মজুদ। ভোলার গ্যাস ক্ষেত্র থেকে শুরু করে বঙ্গোপসাগরের অথই জলরাশির নিচে থাকা ব্লকগুলোতে রয়েছে ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে পতিত স্বৈরাচার সেই গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগই নেয়নি। আমাদের বাধ্য করা হয়েছিল দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে, কিন্তু প্রতিটি খাদের নিচে একটি নতুন সিঁড়ি থাকে। ভারত আমাদের বিদ্যুৎ বন্ধ করে রেখে দিয়ে, তেল আটকে দিয়ে সাময়িক কষ্ট হয়তো দিতে পারে, কিন্তু তারা আমাদের চিরকাল পঙ্গু করে রাখতে পারবে না। এই সংকটই হতে পারে আমাদের আত্মনির্ভরশীল হওয়ার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন সময় এসেছে আদানির মতো শোষকদের অসম চুক্তি ছুঁড়ে ফেলার। আন্তর্জাতিক আইনে ওজিয়াস ডেপ্ট বা জঘন্য ঋণের আওতায় এই ধরনের দেশবিরোধী চুক্তি বাতিল করার সম্পূর্ণ অধিকার একটি সার্বভৌম রাষ্ট্রের রয়েছে। এখন সময় এসেছে বাপেক্সকে পুনরুজ্জীবিত করার, বঙ্গোপসাগরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নিজেদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা করার। আমাদের পরাশ্রয়ী খোলস ভেঙে নিজেদের পায়ে দাঁড়াতেই হবে। যে জাতি খালি হাতে স্বৈরাচারকে দেশ ছাড়া করতে পারে, সেই জাতি একটু অন্ধকারে থাকতেও রাজি আছে, কিন্তু কারো দাসত্বের চুক্তিতে সই করতে রাজি নয়। ভারতের এই হেজিমনি বা আধিপত্যবাদ বাংলাদেশের মাটিতে আর কোনোদিন শেকড় গড়তে পারবে না। ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা, টানা 5 ঘন্টা বিদ্যুৎ নেই, জেনারেটরের আওয়াজও থেমে গেছে তেলের অভাবে। চারদিক এমন ঘুটঘুটে অন্ধকার যে মনে হচ্ছে পুরো শহরটাকে একটি কালো চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একটি ছোট টিনের ঘরের বারান্দায় বসে আছে এক তরুণ। প্রচন্ড গরমে তার শরীর ঘামে ভিজে গেছে। তার হাতে একটি ছোট মোমবাতি। সে সাবধানে দেশলাই জ্বালিয়ে মোমবাতিটি জ্বালালো। বাতাসের ঝাপটায় শিখাটি কাঁপছে, কিন্তু নিভছে না। এই তরুণটি 5ই আগস্ট রাজপথে ছিল। তার চোখের সামনে তার বন্ধু লুটিয়ে পড়েছিল বুলেটের আঘাতে। তরুণটি মোমবাতির শিখার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার চোখে মুখে কোনো ক্লান্তি বা হতাশা নেই, বরং সেখানে জ্বলছে এক আদিম অদম্য জিদ। সে বিড়বিড় করে উঠল, দরকার হলে আমরা আদিম যুগে ফিরে যাব, হারিকেন জেলে রাত কাটাবো, কিন্তু তোদের ওই দাসত্বের বিদ্যুতে আমাদের আর কোনো প্রয়োজন নেই। দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত নিউজ রুম আর সাউথ ব্লকের কনফারেন্স রুমে বসে হয়তো সুইচ বন্ধ করে একটি দেশকে অন্ধকারে ডোবানোর ষড়যন্ত্র করা যায়। আদানির বিল আর মোদির কূটনীতি দিয়ে হয়তো সাময়িক ভোগান্তি দেওয়া যায়, কিন্তু যে জাতি একবার ভয় জয় করতে শিখেছে, তাদের আর কোনোদিন অন্ধকারের জুজু দেখিয়ে দাবিয়ে রাখা যায় না।
মোমবাতির ওই ছোট শিখাটি হয়তো পুরো শহরের অন্ধকার দূর করতে পারবে না, কিন্তু সেটি একটি জাতির মেরুদণ্ড সোজা করে রাখার জন্য যথেষ্ট। পূব আকাশে ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি, কিন্তু ষড়যন্ত্রের এই রাত যত গভীরই হোক না কেন, বাংলার এই অকুতোভয় প্রহরীরা ঠিকই তাদের স্বাধীনতাকে রক্ষা করবে। ভারত আমাদের বন্ধু নয়, এই চরম সত্যটি আজ বাংলাদেশের প্রতিটি হৃদয়ে খোদাই হয়ে গেছে। এখন কেবল দেখার বিষয়, ক্ষমতার অলিন্দে বসা মানুষগুলো এই সত্যের মর্যাদা রাখে, নাকি দিল্লির ইশারায় আপোষের ফাঁদে পা দেয়। তবে যাই ঘটুক না কেন, রাজপথের এই থ্রিলারের শেষ কথাটি বলবে কেবল বাংলাদেশের অদম্য জনতা। আর এই জনতার রায় একটাই, দাসত্ব নয়, কেবলই স্বাধীনতা।